হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা পড়ব আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটির বাকি কিছুটা অংশ। আশা করি তোমরা গল্পটির আগের অংশ পার্ট 1-এ দেখে এসেছো। তাও বাকি গল্পটি পড়ার আগে আমি আগের পার্টে যা পড়েছিলাম তা আরেকবার মনে করে নিই। আগের পার্টে আমরা পড়েছিলাম অ্যাস্ট্রোলজার মানে আমাদের জ্যোতিষী তার পেশার কাজ শুরু করেন ঠিক মধ্যাহ্নে। তার পেশার কাজের কিছু সামগ্রীর নামও আমরা জেনেছিলাম, যেমন 1 ডজন কড়ি, একটা চৌকো কাপড়ের টুকরো যার উপরে অস্পষ্ট কিছু রহস্যময় ছবি আঁকা, একটি নোটবুক আর কিছু তালপাতার পুঁথি। আমাদের জ্যোতিষীর নিজের সাজসজ্জা কেমন তাও আমরা জেনেছিলাম। কপালের সাদা ছাই, তার ওপরে সিঁদুরের তিলক, মাথায় গেরুয়া রঙের পাগড়ি, কালো কুচকুচে গোঁফ দুটো গাল বেয়ে নিচের দিকে নেমে গেছে এবং তার চোখে এক অস্বাভাবিক চাহনি। আমাদের জ্যোতিষী তার পেশার কাজ নিয়ে বসেন টাউন হল পার্কের তেঁতুল গাছের নিচে। ওই রাস্তায় সকাল থেকে রাত পর্যন্ত লোকের আনাগোনা হতেই থাকে। তার কারণ সেই রাস্তায় বিভিন্ন ধরনের জিনিসের দোকান রয়েছে। জ্যোতিষীর পাশেই বসেন একজন চীনে বাদাম বিক্রেতা, যিনি তার বাদামকে বিভিন্ন নামে ডাকেন, আর সেই জন্য অনেক লোকজন খুবই আকৃষ্ট হয় এবং খদ্দেরের অভাব হয় না। জ্যোতিষী যে রাস্তায় বসেন সেই রাস্তায় কিন্তু কোনো পৌরসভার আলো নেই। দোকানগুলির বিভিন্ন ধরনের আলোয় তাই ওখানে একটি আলো আঁধারি পরিবেশ তৈরি হয়, যেটি কিন্তু আমাদের জ্যোতিষীর পেশার জন্য বেশ ভালো। অবশেষে আমরা জেনেছিলাম যে আমাদের জ্যোতিষী কিন্তু জ্যোতিষ শাস্ত্রের কিছুই জানেন না, কিন্তু তিনি তার চতুর অনুমান, অধ্যয়ন আর অনুশীলনের দ্বারা তার খদ্দেরদের মন জয় করে নেয়। তাই জন্যই তার এই পরিশ্রম কিন্তু যে কোনো সৎ ব্যক্তির পরিশ্রমের সমতুল্য। আমরা আগের দিন এই পর্যন্ত পড়েছিলাম, বাকিটা আজ পড়ব। He had left his village without any previous thought or plan. He বলতে আমাদের অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার যখন নিজের গ্রাম ছেড়েছিলেন তখন কিন্তু তার কোনো প্রেভিয়াস মানে আগের থট মানে চিন্তা বা প্ল্যান পরিকল্পনা ছিল না। তার মানে আমাদের অ্যাস্ট্রোলজার যখন গ্রাম ছেড়েছিলেন তখন কিন্তু তার নিজস্ব কোনো পরিকল্পনা বা চিন্তা করা ছিল না। If he had continued there, he would have carried on the work of his forefathers. যদি আজকে তিনি দেয়ার বলতে নিজের গ্রামে তিনি থাকতেন, তাহলে আজকে তিনি তার ফোরফাদার মানে নিজের পূর্বপুরুষের কাজগুলোই চালিয়ে যেতেন। নেমলি যেমন টিলিং দ্য ল্যান্ড জমি চাষ করা, লিভিং মানে গ্রামে বাস করা, ম্যারিং ওখানেই বিয়ে করে থাকা, রাইপেনিং হিজ কর্নফিল্ড মানে নিজের কর্নফিল্ড নিজের শস্য ক্ষেতের পাকা ফসল কাটা, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম এবং নিজের পৈতৃক ভিটেতে বাস করা। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু তা তো হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান। তিনি যখন বাড়ি ছেড়েছিলেন, তিনি যখন নিজের গ্রাম ছেড়েছিলেন, তখন তাকে কাউকে না জানিয়েই চলে আসতে হয়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 miles. আ কাপল অফ 100 মাইল মানে কাপল মানে 2, তাহলে 200 মাইল। আর যখন তিনি তার গ্রাম ছেড়েছিলেন তখন নিজের গ্রাম থেকে যতক্ষণ না উনি প্রায় 200 মাইল দূরে পৌঁছেছেন ততক্ষণ কিন্তু উনি থামতে পারেননি, উনি বিশ্রাম নিতে পারেননি। টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল। একজন গ্রামবাসীর কাছে এটা খুব বড় ব্যাপার। অ্যাজ ইফ যেন অ্যান ওশিয়ান ফ্লোড বিটুইন মাঝে একটা বিশাল সমুদ্র বয়ে গেছে। কেন বলছেন এরকম লেখক? কারণ
আমরা সবাই হয়তো বুঝতে পারবো না, কিন্তু একজন গ্রামবাসীর কাছে নিজের গ্রাম থেকে দূরে চলে যাওয়া, নিজের পৈতৃক ভিটে থেকে ছেড়ে চলে যাওয়া, এটা একটা বিশাল বড় ব্যাপার। তার কাছে যেন মনে হচ্ছে তার গ্রাম আর তার মাঝে একটা বড় সমুদ্র বয়ে গেছে, এত দূরত্ব তিনি অনুভব করছেন। He had a working analysis of mankind's troubles. He বলতে অ্যাস্ট্রোলজার। আমাদের জ্যোতিষীর কিন্তু মানব জাতির সমস্যাগুলো সম্পর্কে একটা কার্যকর বিশ্লেষণ ছিল। ট্রাবলস মানে সমস্যাগুলো কিরকম? ম্যারেজ, বিয়ে বা বিবাহ, মানি অর্থ টাকা পয়সা, অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইলস এবং মানবিক বন্ধনের জটিলতা, মানুষের সম্পর্কের জটিলতা। তাহলে সাধারণত যে খদ্দেররা আমাদের জ্যোতিষীর কাছে আসছেন তারা এই ধরনের সমস্যা নিয়ে তার কাছে আসেন। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। দীর্ঘদিন অনুশীলন করার ফলে আমাদের অ্যাস্ট্রোলজারের ধারণা বা দৃষ্টিভঙ্গি কিন্তু বেশ তীক্ষ্ণ হয়ে উঠেছিল। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। ঠিক 5 মিনিটের মধ্যেই উনি বলে দিতে পারতেন যে কি সমস্যা হয়েছে। সমস্যা বলতে খদ্দের কোন সমস্যা নিয়ে তার কাছে এসেছে 5 মিনিটের মধ্যেই তিনি বলে দিতে পারতেন। হি চার্জড 3 pies পার কোয়েশ্চেন। আর আমাদের জ্যোতিষী প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 পাই করে মূল্য নিতেন। মানে খদ্দেররা যে কটা প্রশ্ন করতেন প্রত্যেকটা প্রশ্নের মূল্য 3 পাই করে। And never opened his mouth till the other had spoken for at least 10 minutes. আর আমাদের জ্যোতিষী প্রায় 10 মিনিট মতন কথা বলতেন না, যাতে আদার মানে খদ্দের এ সময় কথা বলেন। যতক্ষণ না খদ্দের 10 মিনিট মতো কথা বলছে জ্যোতিষী মুখ খুলতেন না। Which provided him enough stuff for a dozen answers and advice. আর যার ফলে উনি এনাফ স্টাফ মানে এনাফ যথেষ্ট ইনফরমেশন পেয়ে যেতেন। যখন ওই 10 মিনিট ধরে খদ্দের কথা বলছে উনি খদ্দের সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন বা তথ্য পেয়ে যেতেন। তার ফলে উনি 10 মিনিট পরেই যখন কথা বলবেন খদ্দেরের সাথে তখন তাকে 1 ডজন উত্তর বা পরামর্শ দিতে পারবে। When he told the person before him gazing at his palm. আমাদের এখানে কয়েকটি এক্সাম্পল দিয়েছে যে জ্যোতিষী তার বিভিন্ন খদ্দেরদের সাথে কিভাবে কথা বলেন। তো কি বলছেন, যখন বিফোর হিম জ্যোতিষীর সামনে যে বসে থাকে তাকে উনি কি বলেন এবং কি করেন? গেজিং অ্যাট হিজ পাম। গেজিং মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা। জ্যোতিষী তার খদ্দেরের পাম হাতের তালুর দিকে এক দৃষ্টে তাকিয়ে তারপরে বলতেন, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস ফর ইয়োর এফার্টস। অনেক দিক থেকেই তুমি তোমার প্রচেষ্টার পূর্ণ ফলাফল পাচ্ছ না। 9 out of 10 were disposed to agree with him. 10 জনের মধ্যে 9 জনই কিন্তু জ্যোতিষীর সাথে রাজি হতে বাধ্য। Or he questioned, বা কখনো কখনো জ্যোতিষী এরকম প্রশ্ন করেন, is there any woman in your family, maybe a distant relative, who is not well disposed towards you? কখনো কখনো কাউকে এরকম প্রশ্ন করেন, তোমার পরিবারে কি এমন কোনো মহিলা আছে বা কোনো দূর সম্পর্কের আত্মীয় যে তোমার প্রতি খুব একটা ভালো আচরণ করে না? Or he gave an analysis of character, বা কখনো কখনো তিনি খদ্দেরের চারিত্রিক বা চরিত্রের বিশ্লেষণ দিতেন। Most of your troubles are due to your nature. তোমার জীবনের বেশিরভাগ সমস্যাই কিন্তু তোমার নেচার, তোমার স্বভাবের জন্য। How can you be otherwise with Saturn where he is? শনি, স্যাটার্ন মানে হচ্ছে শনি গ্রহ, শনি গ্রহের যা অবস্থান দেখছি তাতে তোমার অন্যথায় বা কি হবে? মানে তুমি যাই চেষ্টা করো হয়তো হবে না, বা তোমার স্বভাবের জন্য খানিকটা শনি গ্রহ দায়ী। You have an impetuous nature and a rough exterior. তোমার স্বভাব খুব উগ্র,
তুমি খুব রুক্ষ স্বভাবের। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। দেয়ার বলতে খদ্দেরদের। এই যে কথাটা যে তুমি খুব উগ্র বা তুমি রুক্ষ, এই কথাটা কিন্তু খদ্দেরদের খুব খুশি করে তুলতো। For even the mildest of us loves to think that he has a forbidding exterior. Forbidding exterior মানে বহিরাগতভাবে নিষিদ্ধ, মানে সমাজ বা সবাই আমাদের যেটা করতে বারণ করে। তো বলছে ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, মাইল্ডেস্ট মানে আমাদের মধ্যে সব থেকে যে বিনয়ী, নম্র বা নরম স্বভাবের, তাকেও যদি বলা হয় যে তুমি খুব উগ্র, রুক্ষ, তুমি মুখে মুখে কথা বলো, তুমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো, এই ধরনের কথা শুনলে যে সব থেকে নরম স্বভাবের সেও খুশি হয়ে যায়। কারণ আমরা সবসময় নিজেদের একটু আলাদা ভাবতে ভালোবাসি। দ্য নাটস ভেন্ডার blew out his flare and rose to go home. বাদাম বিক্রেতা সে তার ফ্লেয়ার, সেই আলোর যে মশালটা, সেটা নিভিয়ে দিলেন এবং বাড়ি যাওয়ার জন্য তিনি উঠলেন। This was a signal for the astrologer to bundle up too. এইটা, এই যে উনি বাদাম বিক্রেতা যে নিজের আলোটা বন্ধ করে দিলেন, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজারের জন্য একটা সিগন্যাল ছিল, একটা সংকেত ছিল যে আপনিও গুছিয়ে নিন। সিন্স ইট লেফট হিম ইন দ্য ডার্কনেস, কারণ এটি আমাদের অ্যাস্ট্রোলজারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে দিয়েছিল। এই বিষয়টা আমরা আগেই জেনেছিলাম যে আমাদের অ্যাস্ট্রোলজার যে বসতেন তেঁতুল গাছের নিচে, কিন্তু ওখানে কিন্তু ওনার নিজস্ব কোনো আলোর ব্যবস্থা নেই। এমনিই রাস্তাটা খুব অন্ধকার, বিভিন্ন দোকানের আলোতে আলোকিত হয়, আর অ্যাস্ট্রোলজারের নিজের কোনো আলোর ব্যবস্থা ছিল না। বাদাম বিক্রেতার ফ্লেয়ারের আলোতেই তিনি আলো পেতেন। তো বাদাম বিক্রেতা যেই মাত্র গুছিয়ে নিয়েছে, আলোটা বন্ধ করে দিয়েছে, আমাদের অ্যাস্ট্রোলজারের কাছে আর কোনো আলো নেই। হি ওয়াজ ইন ডার্কনেস, তিনি অন্ধকারে রয়ে গেলেন। এক্সেপ্ট ফর আ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট which strayed in from somewhere and touched the ground before him. শুধুমাত্র একটা শ্যাফট অফ গ্রিন লাইট, একটা সবুজ হালকা আলোর কিরণ কোথা থেকে একটা আসছে এবং সেটা অ্যাস্ট্রোলজারের সামনে পড়ছে, এইটুকু মাত্রই আলো ওখানে রয়েছে। He picked up his cowrie shells and paraphernalia and putting them back into his bag. He বলতে অ্যাস্ট্রোলজার, কোরি শেলস নিজের কড়িগুলি এবং প্যারাফার্নেলিয়া মানে নিজের যে বাকি সরঞ্জামগুলি তিনি তার ব্যাগের মধ্যে রাখছিলেন। When the green shaft of light was blotted out, হঠাৎ করে তার সামনে যে ওই হালকা সবুজ আলোর কিরণটি আসছিল সেটাও বন্ধ হয়ে গেল। He looked up and saw a man standing before him. তিনি মাথা তুললেন, জ্যোতিষী মাথা তুললেন এবং দেখলেন তার ঠিক সামনে একটি লোক দাঁড়িয়ে আছে। খানিকটা দৃশ্যটি এরকম ছিল, আমাদের অ্যাস্ট্রোলজার ওখানে পুরো অন্ধকারে বসে আছেন এবং তার সামনে একটা সবুজ আলোর হালকা কিরণ তার সামনে এসে পৌঁছাচ্ছে, কিন্তু যেটা আটকে গেল। কেন? একটি লোক সেখানে এসে তার সামনে দাঁড়ালেন। He sensed a possible client and said, হি বলতে অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার এই লোকটিকে দেখে একটি সম্ভাব্য খদ্দেরের টের পেলেন। অ্যান্ড সেড, তাই বললেন, ইউ লুক সো কেয়ার ওন, আপনাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, ভালো হবে যদি আপনি খানিকক্ষণ আমার সামনে বসে আমার সাথে খানিকক্ষণ কথা বলেন। The other grumbled some vague reply. The other বলতে ওই লোকটি, তিনি খানিকটা গ্রাম্বল করলেন, আপত্তি করলেন এবং একটা অস্পষ্ট উত্তর দিলেন। The astrologer praised his invitation. অ্যাস্ট্রোলজার কিন্তু তার নিমন্ত্রণে বা আমন্ত্রণে বেশ জোরাজোরি করতে লাগলেন। Whereupon the other thrust his palm under his nose. আর তৎক্ষণাৎ দ্য আদার মানে লোকটি নিজের হাতের তালুটি খানিকটি অ্যাস্ট্রোলজারের নাকের নিচে ঠেলে ধরলেন, সেইং এবং বললেন,
ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে একজন জ্যোতিষী মনে করো? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড। জ্যোতিষী এবার একটু স্পর্ধার ডাক পেলেন। ওনার কাছে মনে হলো ওনার প্রতিভাকে সন্দেহ করা হচ্ছে। অ্যান্ড said, tilting the other's palm towards the green shaft of light. আদার্স পাম বলতে ওই লোকটির হাতের তালুটিকে খানিকটা টিল্ট করে, মানে ঝুঁকিয়ে, কোন দিকে? ওই যে হালকা সবুজ আলোর কিরণ আসছে সেই দিকে হাতের তালুটি ঘুরিয়ে তিনি বললেন, অ্যাস্ট্রোলজার বললেন, yours is a nature, আপনার স্বভাবটি হলো, ওহ স্টপ দ্যাট, দ্য আদার said, টেল মি সামথিং ওয়ার্থওয়াইল। জ্যোতিষী সবে বলা শুরু করেছিলেন যে আপনার স্বভাব হলো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনার কথা ফিনিশ হয়নি, তার আগেই যে লোকটি তিনি ওনাকে থামিয়ে দেয়। ওহ স্টপ দ্যাট, থামো ওখানে তুমি। টেল মি সামথিং ওয়ার্থওয়াইল, ওয়ার্থওয়াইল মানে মূল্যবান, আমাকে মূল্যবান কিছু বলো, মানে কাজের কিছু বলো যেটা আমার কাজে লাগবে। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আওয়ার ফ্রেন্ড বলতে জ্যোতিষীর কথা বলছে। জ্যোতিষী খানিকটা বিরক্ত বোধ করলেন। আই চার্জ অনলি 3 পাইস পার কোয়েশ্চেন, জ্যোতিষী বলছেন আমি প্রতিটা প্রশ্নের জন্য মাত্র 3 পাই করে নিই। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, তাই তুমি যা উত্তর চাইছো তা কিন্তু তোমার পয়সার সমতুল্য হওয়া উচিত। At this, the other withdrew his arm. এই কথা শোনার সঙ্গে সঙ্গে আদার মানে লোকটি নিজের হাতটি নিয়ে নিলেন। টুক আউট অ্যান আনা, এবং এক আনা বের করলেন। অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, হিম বলতে জ্যোতিষী, জ্যোতিষীর দিকে ফ্লাং মানে ওই এক আনা ছুঁড়ে দিলেন। সেইং, এবং সেই লোকটি বললেন, I have some questions to ask. আমার তোমার কাছে কিছু প্রশ্ন আছে জিজ্ঞাসা করার। If I prove you are bluffing, you must return that আনা to me with interest. যদি আমি প্রমাণ করে দিতে পারি you are bluffing, তুমি ঠকাচ্ছ, তাহলে কিন্তু তোমাকে ওই এক আনা যেটা আমি এখন তোমায় দিলাম সেটা ফেরত দিতে হবে with interest, সুদ সমেত। এটি এই লোকটি জ্যোতিষীকে বলছেন। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, উইল ইউ গিভ মি 5 রুপিস? জ্যোতিষী এবার ওই লোকটিকে জিজ্ঞাসা করছে, যদি তুমি আমার উত্তরে সন্তুষ্ট হও তাহলে কি তুমি আমাকে 5 টাকা দেবে? নো, লোকটি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন না। অর উইল ইউ গিভ মি 8 আনাস? জ্যোতিষী আবারও দরদাম করছেন, নাকি আপনি আমাকে 8 আনা দেবেন? অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, সেড দ্য স্ট্রেঞ্জার। ওই অচেনা লোকটি বলছে, অল রাইট, ঠিক আছে, আমি তোমাকে 8 আনা দেব, প্রোভাইডেড কিন্তু শর্ত হলো তুমি আমাকে টুয়াইস মানে দ্বিগুণ দেবে যদি তুমি ভুল প্রমাণিত হও। মানে যদি আমি প্রমাণিত করে দিতে পারি যে তুমি ভণ্ড জ্যোতিষী, তুমি ভুল বলছো, তাহলে আমি তোমাকে যে 8 আনা দেব তার দ্বিগুণ তোমার আমাকে ফেরত দিতে হবে, মানে 16 আনা ফেরত দিতে হবে। This pact was accepted after a little further argument. এই প্যাক্ট, এই চুক্তিটি আরো কিছুক্ষণ তর্কাতর্কি করার পর দুজনেই মেনে নিলেন। The astrologer sent up a prayer to heaven as the other lit a cherut. অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী স্বর্গের উদ্দেশ্যে কিছু প্রার্থনা করলেন, মানে উনি ওনার কাজ শুরু করবেন, তাই জন্য ভগবানের উদ্দেশ্যে কিছু প্রার্থনা করে নিলেন। দ্য আদার মানে ওই অপরজন লোকটি, তিনি কি করলেন, তিনি একটা চেরুট মানে চুরুট ধরালেন। The astrologer caught a glimpse of his face by the match light. আর এই সময়ে ওই চুরুট ধরালেন যখন লোকটি, তার ম্যাচ লাইট মানে দেশলাইয়ের আলোর ঝলকে অ্যাস্ট্রোলজার ওই লোকটির মুখের একটা গ্লিম্পস পেলেন, মানে একটি মুখের একটি ঝলক দেখতে পেলেন। There was a pause, আর সেই মুহূর্তেই যেন চারিদিকে সবকিছু থেমে গেল মনে হলো, এবং চারপাশের আওয়াজ আরো তীব্র হয়ে উঠল। যেমন
অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, রাস্তায় গাড়ির শব্দ, জুটকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস। জুটকা বলতে একটি যাত্রীবাহী গাড়ি, সাধারণত ঘোড়ায় টানা গাড়ি। তো এই জুটকা ড্রাইভাররা তারা তাদের ঘোড়ার ওপরে গালিগালাজ করতে লাগলো। অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড, এবং চারপাশের জনতার ব্যাবেল মানে প্রচুর বকবক, এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, যেন ওই যে পার্কের, টাউন হল পার্কের যে অর্ধ অন্ধকারের একটা পরিবেশ, তাকে যেন আরো বেশি উত্তেজিত করে দিল। দ্য আদার স্যাট ডাউন, লোকটি এবার বসে পড়ল। সাকিং হিজ চেরুট, তিনি তার চুরুটটা টানছেন। পাফিং আউট মানে চুরুট থেকে ধোঁয়া বের করছেন। স্যাট দেয়ার রুথলেসলি, এবং তিনি ওখানে বসে আছেন রুথলেসলি, নির্মম ভাবে, যেন খুব ম্যানারলেসলি, অভদ্রভাবে লোকটি ওখানে বসে পড়লেন। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, এবার কিন্তু আমাদের জ্যোতিষী বেশ অস্বস্তি অনুভব করতে লাগলেন। হেয়ার, টেক ইউর আনা ব্যাক, আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস। জ্যোতিষী বলছেন যে আপনি আপনার এই এক আনা ফিরিয়ে নিন, আমি এই ধরনের প্রতিদ্বন্দ্বিতার ডাকে অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে, আমার আজকে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। কিন্তু উনি কথাটা শেষ করতে পারলেন না। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, অ্যাস্ট্রোলজার নিজের জিনিসগুলো গোছাচ্ছেন যে বাড়ি চলে যাবেন। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেইড, লোকটি এবার অ্যাস্ট্রোলজারের রিস্ট মানে কবজিটিকে শক্ত করে ধরলেন এবং বললেন, ইউ ক্যান্ট গেট আউট অফ ইট নাও, তুমি এখন এখান থেকে বেরোতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন ওয়াইল আই ওয়াজ পাসিং, আমি তো পথ দিয়ে চলেই যাচ্ছিলাম, তুমি আমাকে ডেকে এনে এখানে বসালে। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ, জ্যোতিষী এবার সেই হাতের শক্ত মুঠোতে ঠকঠক করে কাঁপছেন। অ্যান্ড হিজ ভয়েস শোক, জ্যোতিষীর গলা কাঁপতে শুরু করেছে, গলার স্বর কাঁপতে শুরু করেছে। অ্যান্ড বিকেম ফেইন্ট, এবং ধীরে ধীরে গলার আওয়াজ যেন আরো ক্ষীণ হয়ে উঠল। লিভ মি টুডে, আই উইল স্পিক টু ইউ টুমরো, এবং জ্যোতিষী বলছেন আজকে আমাকে আপনি ছেড়ে দিন, আমি আগামীকাল আপনার সাথে কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, লোকটি এবার নিজের হাতের তালু খানিকটা ঠেলে ধরলেন অ্যাস্ট্রোলজারের মুখের দিকে এবং বললেন, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন, কথা যখন দিয়েছ কথা তো রাখতেই হবে, তোমার প্রমাণ করতে হবে যে তুমি ভণ্ড জ্যোতিষী নও। গো অন, চালিয়ে যাও, শুরু করো তোমার কাজ। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী কিন্তু তার কাজ শুরু করলেন, কিন্তু তার থ্রোট গলা শুকিয়ে আসছেন। দেয়ার ইজ আ ওম্যান, একজন মহিলা আছে। স্টপ, সে দ্য আদার, থামো। জ্যোতিষী সবে শুরু করেছিলেন যে একজন মহিলা আছেন, কিন্তু আদার মানে লোকটি ওনাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিলেন। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি ওইসব চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি বর্তমানে যে অনুসন্ধান করছি, খোঁজ করছি, তাতে কি আমি সফল হব? আনসার দিস অ্যান্ড গো, এই উত্তরটা দাও এবং তুমি যেতে পারো। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, নইলে কিন্তু আমি তোমাকে এখান থেকে যেতে দেব না, এবং যতক্ষণ না পর্যন্ত যতগুলো কয়েন বা মুদ্রা তুমি আজকে পেয়েছো যতক্ষণ না তুমি সেই সমস্ত কয়েনগুলোকে ডিসগজ মানে উগড়িয়ে ফেলছো, ততক্ষণ কিন্তু আমি তোমাকে যেতে দেব না। তার মানে লোকটি এবার রীতিমতো আমাদের জ্যোতিষীকে ধমকি দিচ্ছেন। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনক্যান্টেশন অ্যান্ড রিপ্লাইড, ইনক্যান্টেশনস মানে মন্ত্র, অ্যাস্ট্রোলজার মনে মনে কিছু বিড়বিড় করে মন্ত্র বললেন এবং উত্তর দিলেন, অল রাইট, আই উইল স্পিক, ঠিক আছে আমি বলবো, বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং। জ্যোতিষী ওই লোকটিকে বলছেন যে যদি আমি যা বলি তা
কনভিন্সিং মনে হয়, তোমার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়, তাহলে কি তুমি আমাকে 1 টাকা দেবে? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, নইলে কিন্তু আমি আমার মুখ খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, আর তুমি যা ইচ্ছে আমার সাথে করতে পারো। আফটার আ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড। বেশ খানিকক্ষণ হ্যাগলিং মানে কি? দরদাম করা। খানিকক্ষণ দর কষাকষির পর যে লোকটি তিনি রাজি হয়ে গেলেন। দ্য অ্যাস্ট্রোলজার সেড, এবার জ্যোতিষী বললেন, ইউ ওয়ার লেফট ফর ডেড, অ্যাম আই রাইট? জ্যোতিষী বলছেন, তোমাকে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল, আমি ঠিক বলছি তো? টেল মি মোর। এবার লোকটি খুশি হচ্ছেন, তার মানে জ্যোতিষী ঠিক কথা বলছেন। বলছে, আরো বলো, মানে আরো তুমি যা বলতে চাও বলো। আ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, সেড দ্য অ্যাস্ট্রোলজার। জ্যোতিষী বলছেন, একবার তোমার ওপরে ছুরি চালানো হয়েছিল, তাই তো? গুড ফেলো, হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার। গুড ফেলো বলছেন, গুড ফেলো মানে ভালো বন্ধু। অ্যাস্ট্রোলজারকে উনি কমপ্লিমেন্ট দিচ্ছেন। ভালো কেন বলছেন? তার মানে অ্যাস্ট্রোলজার যা বলছেন তা কিন্তু মিলে যাচ্ছে। লোকটি তখন বেয়ার্ড মানে খালি করা, চেস্ট মানে তার বুকে যে স্কার আছে, স্কার মানে ক্ষত চিহ্ন, তার মানে তার বুকে ওই ছুরির যে আঘাতের চিহ্ন সেটা রয়ে গেছে, এবং তিনি অ্যাস্ট্রোলজারকে সেটা দেখাচ্ছেন, এটা বোঝানোর জন্য যে একদম ঠিক বলছো তুমি। হোয়াট এলস, আর কি, মানে আরো বলো। অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু আ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, এবং তারপরে তোমাকে মাঠের কাছে একটি কুয়োতে ফেলে রাখা হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, তোমাকে মৃত বলে ওখানে ফেলে রাখা হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্সড টু পিপ ইনটু দ্য ওয়েল, এক্সক্লেমড দ্য আদার। লোকটি জানাচ্ছে, যদি কোনো পথচারী ওই পাশ দিয়ে যাওয়ার সময় কুয়োর ভেতরে উকি না দিতেন, তাহলে কিন্তু আজকে আমি মরেই যেতাম। ওভারওয়েলমড বাই এনথুসিয়াজম, এবং লোকটি যখন কথাগুলো বলছেন তখন তিনি উৎসাহে অভিভূত হয়ে গেছেন, মানে কথাগুলো মিলে যাচ্ছে, একেবারে অ্যাকিউরেট। ওয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, হি আস্কড, ক্লেঞ্চিং হিজ ফিস্ট, এবং সেই উৎসাহে লোকটি এবার বলছেন তার হাতের মুঠো করে, ক্লেঞ্চিং ফিস্ট মানে মুঠোকে আরো শক্ত করে বলছেন, ওয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, মানে যেই লোকটা আমাকে ছুরি দিয়ে আঘাত করেছিল আমি তাকে কখন পাবো। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, আনসার্ড দ্য অ্যাস্ট্রোলজার। জ্যোতিষী উত্তর দিচ্ছেন, পরলোকে। হি ডায়েড 4 months ago, যে লোকটাকে তুমি খুঁজছো, যে তোমাকে একসময় মেরেছিল, তোমাকে ছুরি দিয়ে আঘাত করেছিল, সে 4 মাস আগে মারা গেছে। ইন আ ফার অফ টাউন, এখান থেকে এক দূরের কোনো শহরে সে 4 মাস আগে মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি আর তাকে দেখতে পাবে না, কারণ সে মরে গেছে। দ্য আদার গ্রোনড অন হিয়ারিং ইট, এবার কিন্তু লোকটি প্রচন্ড গ্রোন মানে কি, কষ্ট পেয়ে তিনি চিৎকার করে উঠলেন, মানে পছন্দ করলেন না খবরটা। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, জ্যোতিষী কিন্তু বলেই চললেন, গুরুনায়ক। এবার কিন্তু আমরা জানতে পাচ্ছি আমাদের এই অচেনা খদ্দের, তার নাম হচ্ছে গুরুনায়ক। জ্যোতিষী এবার তাকে ডাইরেক্ট তার নাম ধরে ডাকছেন, গুরুনায়ক। আর তাতে গুরুনায়কের কি রিয়াকশন? ইউ নো মাই নেম, দ্য আদার সেড, টেকেন অ্যাব্যাক। টেকেন অ্যাব্যাক মানে অবাক হয়ে গেছে। খদ্দের এবার অবাক হয়ে গেছে, বলছে, আপনি আমার নাম জানেন? অ্যাজ আই নো অল আদার থিংস, এবার জ্যোতিষী বলে চললেন, হ্যাঁ আমি অন্য অনেক কিছু জানি। গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, গুরুনায়ক মন দিয়ে শোনো যা আমি তোমাকে বলতে চলেছি। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন। আমরা এখন যে শহরে রয়েছি, মানে জ্যোতিষী যে শহরে রয়েছে তার থেকে উত্তরের দিকে 2 দিনের পথে যাত্রা করলে আমাদের গুরুনায়কের ভিলেজে, গ্রামে পৌঁছানো যায়। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, তুমি পরের ট্রেনটাই ধরো এবং এখান থেকে চলে যাও।
I see once again great danger to your life if you go from home. যদি তুমি তোমার বাড়ির থেকে, তোমার গ্রাম থেকে দূরে থাকো, তাহলে আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে আরেকবার একটা বড় বিপদ আসতে চলেছে। He took out a pinch of sacred ash and held it out to him. জ্যোতিষী এক চিমটি সে পবিত্র ছাই নিয়ে গুরুনায়কের দিকে ধরলেন। Rub it on your forehead and go home. এই পবিত্র ছাইটি তুমি তোমার কপালে লাগিয়ে নাও এবং বাড়িতে চলে যাও। Never travel southward again. আর কোনোদিনও এই দিকে মানে দক্ষিণ দিকে আসবে না। And you will live to be 100. তাহলে তুমি 100 বছর বাঁচবে। Why should I leave home again? The other said reflectively. খানিকক্ষণ চিন্তা করে, রিফ্লেক্টিভলি মানে চিন্তা করে, গুরুনায়ক বলল, আমি কেন আবার আমার বাড়ি থেকে দূরে যাব? I was only going away now and then to look for him to choke out his life if I met him. আমি শুধুমাত্র নাও অ্যান্ড দেন, এখন তখন বাইরে যাচ্ছিলাম, নিজের গ্রাম থেকে দূরে যাচ্ছিলাম ওই লোকটার খোঁজ করতে, যার ফলে ইফ আই মেট হিম, যদি তার সাথে আমার দেখা হয়, আমি চোক আউট, আমি তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলব। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, কিন্তু গুরুনায়ক অনুতপ্ত হয়ে তার মাথা নাড়াতে লাগলো। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, কিন্তু লোকটা আমার হাত থেকে বেঁচে গেল। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভড। গুরুনায়ক বলছে, লোকটা আমার হাত থেকে তো বেঁচে গেল, আমি আশা করি যে ও যেরকম প্রাপ্য ও সেই রকম ভাবে মারা গেছে। ইয়েস, সেড দ্য অ্যাস্ট্রোলজার। জ্যোতিষী জানিয়ে দিলেন যে হ্যাঁ, হি ওয়াজ ক্রাশড আন্ডার আ লরি, সে লরি চাপা পড়ে মারা গেছে, মানে যে গুরুনায়ককে হত্যা করার চেষ্টা করেছিল সে লরি চাপা পড়ে মারা গেছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট। আর এই কথাটা শুনে গুরুনায়ক খুব গ্র্যাটিফাইড হলো, খুব সন্তুষ্ট হলো। The place was deserted by the time astrologer picked up his articles and put them into his bag. প্লেস বলতে যেখানে অ্যাস্ট্রোলজার বসেছিলেন এতক্ষণ। যখন গুরুনায়ক চলে গেছে, লোকজনের ভিড় কমে গেছে, রাত হয়ে গেছে, জায়গাটা ডেজার্টেড মানে পরিত্যক্ত, নির্জন, তখন অ্যাস্ট্রোলজার নিজের আর্টিকেলস গুলো, নিজের সামগ্রীগুলোকে ব্যাগে রাখছিলেন। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গন। সেই দূর থেকে আসা সবুজ আলোর ঝলকও যেন কোথায় চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স। সমস্ত জায়গাটায় শুধুমাত্র অন্ধকার এবং নিস্তব্ধতা। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট। আর সেই অচেনা লোক মানে গুরুনায়কও রাতের অন্ধকারে চলে গেছে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার আ হ্যান্ডফুল অফ কয়েন্স। যাবার আগে সে কিন্তু জ্যোতিষীকে এক মুঠো মুদ্রা দিয়ে গেছেন। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট when the astrologer reached home. যখন অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী নিজের বাড়ি ফিরলেন তখন প্রায় মধ্যরাত। His wife was waiting for him at the door. জ্যোতিষীর স্ত্রী দরজায় তার জন্য অপেক্ষা করছিলেন। And demanded an explanation. এবং তিনি একটা ব্যাখ্যা চাইলেন, মানে জবাবদিহি করছেন, দেরি হলো কেন। He flung the coins at hers and said, count them. One man gave all that. জ্যোতিষী নিজের স্ত্রীর দিকে ওই কয়েনগুলো, ওই মুদ্রাগুলোকে ছুঁড়ে দিয়ে বলছে, গোনো ওগুলো, একটা লোকই ওই সব টাকা দিয়েছে। 12.5 আনাস, she said counting. জ্যোতিষীর স্ত্রী কয়েনগুলোকে গোনার পর জানালেন 12.5 আনা ওখানে রয়েছে। She was overjoyed. জ্যোতিষীর স্ত্রী অত্যাধিক খুশি হয়ে গেলেন। I can buy some jaggery and coconut tomorrow. জ্যাগারি মানে গুড়, কোকোনাট মানে নারকেল। জ্যোতিষীর স্ত্রী বলছেন যে কালকে আমি কিছু গুড় আর নারকেল কিনতে পারবো। The child has been asking for sweets for so many days now. বাচ্চাটা মানে আমাদের মেয়েটা কি অনেকদিন ধরেই একটু মিষ্টি খাওয়ার বায়না করছে।
আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার। আমি এবার ওর জন্য কিছু মিষ্টি খাবার তৈরি করতে পারবো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হি প্রমিসড মি আ রুপি, সেড দ্য অ্যাস্ট্রোলজার। জ্যোতিষী বলছে সোয়াইন মানে শূকরটা, ওকে গালিগালাজ করছে গুরুনায়ককে, বলছে শূকরটা আমাকে ঠকিয়ে দিয়েছে, ও আমাকে কথা দিয়েছিল 1 টাকা দেবে। শি লুকড আপ অ্যাট হিম, এবার জ্যোতিষী স্ত্রী তার দিকে তাকালেন। ইউ লুক ওয়ারিড, তোমাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। হোয়াট ইজ রং, কি হয়েছে? নাথিং, জ্যোতিষী জানালেন কিচ্ছু হয়নি। আফটার ডিনার সিটিং অন দ্য পায়ল হি টোল্ড হার, রাতের খাবার শেষ করার পর যখন পায়লে বসে আছে, পায়ল হচ্ছে এক ধরনের খুঁটি বারান্দা, মানে বাড়ির সামনের দিকের খোলা বারান্দা। তো পায়লে বসে আমাদের জ্যোতিষী তার স্ত্রীকে জানাচ্ছেন, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি জানো আজকে আমার মন থেকে একটা বড় বোঝা হালকা হয়ে গেল। I thought I had the blood of a man on my hands all these years. আমি ভাবছিলাম এত বছর ধরে একটা লোকের রক্ত আমার হাতে লেগে রয়েছে, মানে আমি একটা লোককে খুন করেছি, এটাই আমি এত বছর ধরে ভাবছিলাম। That was the reason why I ran away from home, settled here and married you. এই যে ধারণা যে আমি একজনকে খুন করেছি, সেই ভয়েই আমি ran away, নিজের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম, এখানে এসে বসতি গড়ে তুলি এবং তোমাকে বিয়ে করি, এখানেই থাকতে শুরু করি। হি ইজ অ্যালাইভ, কিন্তু সেই লোকটা যাকে আমি ভেবেছি মেরে ফেলেছি, সে আসলে বেঁচে আছে। শি গ্যাস্পড, গ্যাস্পড মানে হাঁ হয়ে গেছে, অ্যাস্ট্রোলজারের স্ত্রী অবাক হয়ে গেছে। ইউ ট্রাইড টু কিল, তুমি কাউকে খুন করার চেষ্টা করেছো? ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ এক সময় যখন আমি আমার নিজের গ্রামে থাকতাম। ওয়েন আই ওয়াজ আ সিলি ইয়াংস্টার, যখন আমি কেবলমাত্র একজন সরল বালক ছিলাম। উই ড্র্যাঙ্ক, গ্যাম্বলড অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে, একদিন আমরা মানে অ্যাস্ট্রোলজার এবং গুরুনায়ক হয়তো কোনোদিন প্রচন্ড ড্র্যাঙ্ক মানে মদ্যপান করে, গ্যাম্বলড মানে জুয়া টুয়া খেলে ওনারা একে অপরের সাথে প্রচন্ড ঝগড়া মারপিট করেন। আর তার পরেরটা আমাদের কিন্তু অ্যাস্ট্রোলজার বলছে না, কিন্তু আমরা গুরুনায়কের ইনফরমেশন থেকে বুঝতে পারছি যে সেই দিনই হয়তো ওনারা ওই মদ্যপান করে মারপিট করার সময় কোনো মতে হয়তো হাতাহাতি হয়ে আমাদের জ্যোতিষী অ্যাস্ট্রোলজারকে ছুরি দিয়ে আঘাত করেন এবং গুরুনায়ককে হয়তো কুয়োতে ফেলে রেখে উনি গ্রাম থেকে পালিয়ে যান। ওয়াই থিঙ্ক অফ ইট নাও, টাইম টু স্লিপ, হি সেইড। জ্যোতিষী বললেন, আজকে আর এসব ভেবে কি হবে, টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়ে গেছে। ইয়নিং, তিনি হাই তুলতে লাগলেন, অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পায়ল, ওই খুঁটি বারান্দায় উনি শুয়ে পড়লেন। এখানেই আমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটি শেষ হলো। এবার আমরা জেনে নেব এই গল্পটির কিছু মেজর থিমস সম্পর্কে। প্রথমেই ফেট ভার্সেস ফ্রি উইল, ভাগ্য বনাম স্বাধীন ইচ্ছা। আমরা দেখতে পাচ্ছি যে খদ্দেররা সবাই নিজেদের ভাগ্য জানার জন্য আমাদের জ্যোতিষীর কাছে আসছেন, কিন্তু জ্যোতিষী নিজের ভাগ্য সম্পর্কে কিন্তু কিছুই জানেন না, আর সেই জন্যই তিনি কিন্তু গুরুনায়কের বেঁচে থাকার কথাটাও জানতেন না, এবং শুধু শুধু এতদিন ধরে পালিয়ে বেরিয়ে নতুন একটা জীবন কাটাচ্ছেন একটা নতুন শহরে। ডিসেপশন ভার্সেস আইডেন্টিটি, প্রতারণা বনাম পরিচয়। প্রতারণা কারণ আমাদের জ্যোতিষী আসলে ভণ্ড এবং তার পরিচয়ও কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যে, যেই পরিচয় সম্পর্কে গুরুনায়কও জানেন না এবং তার নিজের স্ত্রীও এতদিন জানতেন না। আয়রনি, বিদ্রুপ, এই গল্পের টোনটাই আয়রনিক্যাল ছিল, বিদ্রুপপূর্ণ ছিল। গল্পের রূপক বা আসল বিদ্রুপটা হলো যে জ্যোতিষী গুরুনায়কের সাথে যখন সাক্ষাৎ করলো, যখন গুরুনায়ক জানতে চাইছে যে তার ভবিষ্যৎ অনুসন্ধানে সে সফল হবে কিনা, ভবিষ্যৎ বলার ছল করে
আমাদের জ্যোতিষী কিন্তু সম্পূর্ণ সত্যিটাই বললেন, মানে ইতিহাসটা, তাদের ইতিহাসটা কিন্তু সম্পূর্ণ সত্যিই বললেন। আয়রনি, আমাদের এই গল্পের টোনটাই কিন্তু আয়রনিক্যাল, বিদ্রূপপূর্ণ বা ব্যঙ্গাত্মক। আর এই গল্পের আসল রূপক বা বিদ্রূপটা হলো যখন গুরুনায়কের সাথে জ্যোতিষীর সাক্ষাৎ হচ্ছে এবং গুরুনায়ক নিজের ভবিষ্যৎ অনুসন্ধান সম্পর্কে ওনার কাছে জানতে চাইছেন, তখন কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজার নিজেকে আসল জ্যোতিষী হিসেবে প্রমাণ করার জন্য গুরুনায়ককে তাদের ইতিহাসটা সত্যিটাই বলছে। গুরুনায়ক সেই ছলটা ধরতে পারছে না এবং সেই ছলের দ্বারাই কিন্তু গুরুনায়কের প্রতিশোধের হাত থেকেও আমাদের জ্যোতিষী মুক্তি পাচ্ছেন। গিল্ট ভার্সেস রেডেমশন, অপরাধ বোধ বনাম মুক্তি। জ্যোতিষী এতদিন ধরে, এত সময় ধরে একটি অপরাধ বোধ নিয়ে ভুগছিলেন, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে গুরুনায়ক বেঁচে আছে, উনি গুরুনায়ককে কখন চিনতে পারলেন? যখন দেশলাইয়ের আলোতে উনি গুরুনায়কের মুখটা প্রথম দেখলেন। সেই সময় কিন্তু প্রথমে তিনি ভয় পেয়েছিলেন, কারণ গুরুনায়ক প্রতিশোধ নিতে এসছে, কিন্তু মনে মনে কিন্তু তিনি একটি স্বস্তিও পেলেন যে যাকে তিনি এতদিন খুন করেছেন ভেবেছেন, তিনি আসলে বেঁচে আছেন। তো উনি ওনার সেই অপরাধ বোধ থেকে মুক্তি পেলেন। সার্ভাইভাল অ্যান্ড স্ট্রিট লাইফ, বেঁচে থাকা এবং রাস্তার জীবন। এই গল্পে আমরা ভারতীয় সমাজের একটা বাজারের দৃশ্য পাই, যেখানে বিভিন্ন জীবিকার লোককে আমরা দেখতে পাই। এইগুলোই ছিল মেজর কিছু থিমস। তো সর্বোপরি আমরা বলতে পারি যে আর.কে. নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটি আমাদেরকে শেখায় যে জ্যোতিষ শাস্ত্রের মতো কিছু ছদ্ম বিজ্ঞানের ওপর অন্ধবিশ্বাসের চেয়ে নিজের বুদ্ধি এবং ব্যবহারিক জ্ঞানের ওপর আমাদের নির্ভর করা উচিত, যেটা আরো বেশি কার্যকর হতে পারে। আর এই গল্পে আমরা মানব প্রকৃতির মানসিক, মানে মানুষের সাইকোলজির বিভিন্ন দিকও দেখতে পাই। এখানে ছিল ভণ্ডামি, ধূর্ততা, প্রতিশোধের আকাঙ্ক্ষা, অপরাধ বোধ, ভয়, এবং কিভাবে একজন ব্যক্তি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেয় এবং বেঁচে থাকার পথ অন্বেষণ করে। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে এবং কমেন্টে জানিও যে গল্পটি কেমন লাগলো। আর কোনো প্রশ্ন থাকলেও জানাতে পারো। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।